নমস্কার। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি রামকৃষ্ণ মঠ ও মিশনের সহসংঘ অধ্যক্ষ পরম পূজ্যপাদ কৈলাসানন্দজি মহারাজের অনন্য জীবনের কিছু লক্ষণীয় ঘটনা। তার পূর্ব নাম ছিল শৈলেশচন্দ্র। তিনি বেলুড় মঠে এসে মহাপুরুষ মহারাজ এবং স্বামী অভেদানন্দকে ঢাকার উৎসবে যোগদান করার জন্যে আমন্ত্রণ জানিয়েছিলেন। দুজনেই এসেছিলেন এবং কিছুদিন বাদে অভেদানন্দজি বেলুড় মঠে ফিরে গেলেও মহাপুরুষ মহারাজ আরও কিছুদিন ঢাকাতেই থেকে গিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ এবং বিবেকানন্দের কথা শুনিয়ে ঢাকাবাসীদের মনে তিনি এনেছিলেন এক অপূর্ব ভাব উন্মাদনা। তারা অনেকেই মহাপুরুষজির কাছে দীক্ষা নিতে চাইলেন, কিন্তু মহাপুরুষজি এর আগে কাউকে দীক্ষা দেননি বলে দীক্ষা না দিয়ে শুধু উপদেশ দিতে লাগলেন। শেষ পর্যন্ত অবশ্য শ্রীরামকৃষ্ণের নির্দেশ আর স্বামী ব্রহ্মানন্দজির আগ্রহে তিনি ঢাকাবাসীদের দীক্ষা দিতে শুরু করেছিলেন। অন্যান্যদের মধ্যে শৈলেশচন্দ্রের স্ত্রী এবং তিনি দীক্ষা নিলেন মহাপুরুষদের কাছে। শুরু হলো জীবনের আরেকটি পর্ব। সস্ত্রীক শৈলেশচন্দ্র দীক্ষা নিয়েছিলেন মহাপুরুষ মহারাজের কাছে। দীক্ষা নেবার চতুর্থ দিন থেকেই শৈলেশ ঢাকা মঠে এসে বাস করতে লাগলেন। মহাপুরুষ মহারাজ তখন মঠে রয়েছেন, তাই মঠে তার সেবা পরিচর্যা ছাড়াও তার উপদেশ মতো আধ্যাত্মিক জীবন পথেও এগিয়ে যেতে থাকলেন শৈলেশচন্দ্র। দুবেলা শুধু বাড়িতে যেতেন খেতে এবং পড়াশোনা করতে। মহাপুরুষ মহারাজ ঢাকা থেকে বেলুড়ে ফিরে যাওয়ার আগেই শৈলেশচন্দ্রের মনটিকে পুরোপুরি রাঙিয়ে দিয়ে গেলেন, গেরুয়ার রঙে রাঙিয়ে দিয়ে গেলেন। সংসারের আর কোনো কিছুই ভালো লাগে না তার। মাসের প্রথম মাইনের চেকটা সেজ ভাই তার হাতে তুলে দিতেন। সেই সঙ্গে ভাই ভূপতি বেলুড়ে, মহাপুরুষ মহারাজ ঢাকা, শ্রীরামকৃষ্ণ মঠ প্রভৃতি জায়গায় কি পরিমাণ অর্থ দিতে হবে তার একটা নির্দেশও করে দিতেন সেজ ভাইকে। কিছুদিন বাদে খাওয়ার জন্যে বাড়ি যাওয়াটাও বন্ধ করে দিলেন। বিশ্ববিদ্যালয়ের সময়টুকু ছাড়া প্রায় সম্পূর্ণ সময়টাই তিনি কাটাতেন মঠে। দিন যত যায় বৈরাগ্য ততই বাড়তে থাকে। অবশেষে তিনি মহাপুরুষ মহারাজকে লিখলেন, সংসার এবং চাকরি ছেড়ে তিনি এবার বেলুড় মঠে যোগ দিতে চান। মহাপুরুষ মহারাজ কিন্তু তাকে অনুমতি দিলেন না। তিনি লিখলেন, তুমি বিবাহিত, কাজেই পত্নীর ভরণ পোষণের এবং থাকার ব্যবস্থা না হওয়া পর্যন্ত তোমাকে চাকরি করতে হবেই। মনের অন্তর্দ্বন্দ্ব সত্ত্বেও গুরুর সে আদেশ তিনি মাথা পেতে মেনে নিয়েছিলেন। মনে প্রাণে বৈরাগী হয়েও কর্তব্যের খাতিরে তিনি সংসারে পড়ে রইলেন আর দ্রুত স্ত্রীর ভরণ পোষণ এবং থাকার ব্যবস্থা করার জন্য সচেষ্ট হলেন। তবে সাধন ভজন চলতে থাকলো যথারীতি। ছুটি ছাটা পেলেই তিনি চলে যেতেন বেলুড়ে, অথবা মহাপুরুষ মহারাজ যেখানে থাকেন সেখানে তার পুত সংস্পর্শে এবং নির্দেশে গড়ে তুলতে লাগলেন তার আধ্যাত্মিক জীবন। দেখতে দেখতে 1929 সাল চলে এলো। ভাইদের নামে ঢাকাতে একটা বাড়িও তৈরি হয়ে গেল। স্ত্রীর নামে বেশ কিছু সরকারি কাগজও কেনা হলো। কাজেই সব দিক থেকে তিনি এখন ভারমুক্ত। এর মধ্যে নিজে ডক্টরেট করবেন বলে গবেষণা করছিলেন। সে গবেষণা তখন প্রায় শেষের মুখে, কিন্তু আর অপেক্ষা না করে সেই থিসিস একজন যোগ্য ব্যক্তিকে দিয়ে 1922 সালের নভেম্বর মাসে স্ত্রী এবং বাড়ির সবার সম্মতি নিয়ে
মহাপুরুষ মহারাজের অনুমতি নিয়ে তিনি বেলুড়ে শ্রীরামকৃষ্ণ সংঘে যোগদান করলেন। শুরু হলো তার জীবনের আরেক অধ্যায়। মহাপুরুষ মহারাজই তাকে আধ্যাত্মিক জীবনে অনুপ্রেরণা জুগিয়েছিলেন। তিনি তার মনকে গেরুয়ার রঙে রাঙিয়ে দিয়েছিলেন। আবার আমরা পরের দিন আলোচনা করব। নমস্কার।